আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলিটিক্স ক্লাবে আলোচনায় যোগ দিয়েছেন, হট সিটে বসেছেন জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক। উনি বয়সে তরুণ না হলেও মনের দিক দিয়ে তরুণ। আজকে অনেক দিন পরে আমাদের হট সিটে উনি বসেছেন। পরিচয় করে দিচ্ছি, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এবং সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার কথা আমরা অনেক শুনেছি। আপনি সারা বিশ্বের কত শতাধিক রাষ্ট্রে ভ্রমণ করেছেন? 115টি দেশে ভ্রমণ করেছেন এবং শেষেতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি স্কুল, কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠায় অবদান রেখেছেন এবং আপনাকে এক বাক্যে বলে শেষ করা যাবে না আপনার কৃতকর্মের, আপনার অবদানের রাজনীতিতে, সমাজনীতিতে কোথায় নেই আপনি। কিন্তু তারপরেও আপনি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আপনাকে সবাই প্রশংসা করে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে মৌলবীকে মুরগির রান খাওয়ায়, বড় আম খাওয়ায়, কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। আর আপনাকে কি এই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন আলোচনায়? মানে এটা আপনার এই প্রশ্নটা দেশের অত্যন্ত বিদগ্ধ জনগণের, এমনকি প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি আমাকে সেদিন দুজনই বললেন। আমি ওদিকে যাব না। আমি প্রথমত বলছি, আপনিও খুব ভালো করেই জানেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আল্লাহ বলছেন জমিন আসমানের মালিক আমি, তাই বাংলাদেশটার মালিক জনগণ নয়, আল্লাহ। আমরা বলি জনগণ সার্বভৌম মালিক, আল্লাহ কোথাও বলেন নাই সার্বভৌম মালিক আল্লাহ। তো বাংলাদেশ, যেটা আমি সুস্পষ্ট দেখছি, বাংলাদেশ আল্লাহর বিষয়। বাংলাদেশ টু বাইতুল মুকাদ্দাস, এটা আমি গত 3 বছর ধরে। শুধু বাংলাদেশ নাকি আরো অনেক দেশ? না না না, অনেক দেশ যাবে, অনেক কিছু চেঞ্জ হবে, ভূখণ্ডেরই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু বলতে চাই, আমাকে বুঝার জন্য আপনি ধন্যবাদ অনেক বলেছেন। শুধু আমি অ্যাড করি, আমার নাম ফজলুল হক রেখেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক স্যার। আমার তখন বয়স ছিল 5 বছর। উনি পূর্ব পাকিস্তানের গভর্নর। আমি 5 বছর বসে বলে দিতে পারতাম কোন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে। উনি অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন তুমি কি করে উনি জানো। আমি উত্তর দিলাম আমি বিবিসি খবর শুনি। আচ্ছা, দাদা ফুপু খালারা শুনে আমি ওখান থেকে নাম মুখস্থ করেছি। ফুপু খালারা শুনতেন? হ্যাঁ, আমিও শুনতাম। চাচারা শুনতেন না? ওই রাতের বেলায় এরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আচ্ছা, ওনারাই বেশি শুনতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ওনারা অবশ্যই শুনতেন, এরা রাজনীতি খবর রাখতো কেমন। তখন শেরে বাংলা জিজ্ঞেস করলে তাহলে তুমি কি হতে চাও। আমি জবাব দিলাম আমি প্রেসিডেন্ট হব, কিন্তু আইয়ুব খানের মতো না। আমি আরো চমকিয়ে গেলাম, উনি আইয়ুব খানের গভর্নর। আমি জবাব দিই, আমার দাদা তখন বললেন, আমি উত্তর দিই এই 5 বছর বয়সে আমার নাতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচ্ছা, 30 রোজা রাখে, রাতের বেলা বাড়ির খেতা কম্বল দিয়ে আসে। আমার নাম ছিল তখন নুরুল হক, আমার বাবা শামসুল হক ইঞ্জিনিয়ার। এই বাইতুল মাকারম মসজিদ উনি বানিয়েছে। উনি অনেকক্ষণ তাকালেন, বুঝে ফেললেন। নুরুল হক কার নাম ছিল? আমার, আপনার? হ্যাঁ। আমি এটা আমাদের এই ভিপি নুরুল হককে বলি। নুরুল হক তো নুরুল, আমার নামও ছিল নুরুল হক আগে না, তাই তোমাকে খুব মনে পড়ে। তখন ছেলেবেলা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন এই ছেলের নাম ফজলুল হক রাখেন। আচ্ছা আচ্ছা। আমি শেরে বাংলা হয়েছি, এই ছেলে হবে শেরে দুনিয়া ইনশাল্লাহ। ও বিশ্বকে নেতৃত্ব দিবে। ওর পারমিশন ছাড়া ওই আমেরিকার প্রেসিডেন্ট লন্ডন যেতে পারবে না। তো সেটা 1900, আমার তখন 5 বছর বয়স, 58 গভর্নর উনি, শেষের দিকে আসবে। আজকে আমি তো 72 বছরে পদার্পণ করেছি। কিন্তু এখন আপনার কথা শুনেন, ট্রাম্প কোথাও যেতে হলে আপনার সঙ্গে যোগাযোগ আছে? এখনো তো রাষ্ট্রের দায়িত্বে যাইনি, এখনো সময় বুঝাবে। আমি তো আর বাংলাদেশের দায়িত্বে নেইনি, কিন্তু উনি তো বললেন সময় তো যায়নি। সময় তো যায়। আল্লাহ কোরআনে বলেছেন আমি যাকে দিয়ে যে কাজ করাবো তাকে সেইভাবে গড়ে
গড়ে তুলবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই 5 বছর বয়সে যখন আপনাকে এই ভবিষ্যৎবাণী করেছেন শেরে বাংলা একে ফজলুল হক, এবং আপনার নাম ছিল নুরুল হক, আপনি শেরে বাংলা ফজলুল হকের পরামর্শ মতে আপনার বয়স যখন 5 তখন আপনার রাখা হলো নুরুল হক। আপনি কি জানেন যে ফজলুল হক এবং আপনার নাম ছিল নুরুল হক, কিন্তু আপনি কি জানেন যে আপনি একটা মোস্ট পাওয়ারফুল জায়গায় চলে গেছেন? সেটা হচ্ছে ইতিমধ্যে ডাকসুর যে ভিপি নুরুল হক, সেই নুরুল হকই কিন্তু এখন এম্পাওয়ারমেন্ট হয়েছে। ঠিকই আছে, আসতেছি। আপনি তো আপনার সেই মানে যে চাওয়া পাওয়া, আপনার যে চাওয়া পাওয়া বা আপনার প্রতি যে ভবিষ্যৎবাণী, সেটা তো আপনি নুরুল হককে দিয়েই প্রমাণ করতে পারেন। উনি বলেছেন ফজলুল হক হবে শেরে দুনিয়া। আচ্ছা, নুরুল হক তো দূরের কথা। আচ্ছা আচ্ছা। এই ফজলুল হক 10 বছর বয়সে প্রথম স্কুল করেছে, যেটা শেরে বাংলাও করেছে। নুরুল হক তো, এই নুরুল হক তো দূরের কথা। এই ফজলুল হক, আপনি নুরুল হককে তো ভালোবাসেন। অবশ্য ভালোবাসে। নুরুল হক আমাকে শ্রদ্ধা করে, কারণ তার মেধাবৃত্তি অনুষ্ঠানে আমাকে সে গেস্ট করে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে অনেক শ্রদ্ধা করে। কথা শুনে কথাটি একটু, তারপর আমার প্রশ্ন করবে, খেয়াল করে দেখেন 12 বছর বয়সে এই তরুণ সংঘ সৃষ্টি, অবাক ব্যাপার। বঙ্গবন্ধু তখন আমাদের বংশের পাশে লজিক থাকতেন, আমার ভাই মেয়র হানিফকে পড়াতে। 6 দফাটা যখন আমি দেখলাম ইংরেজিতে, আল্লাহ জানালেন, আমি বললাম এই 6 দফা তো আপনারা বানাননি, কারণ তখন আপনার অফিসে টাইপ না ইংরেজিতে, এটা ভারতের দূতাবাস ডেপুটি হাই কমিশনারে তাকে দিয়েছে। সত্য ওই 1966 সনের 1 অক্টোবরই এই জাতীয় তরুণ সংঘের সৃষ্টি। হাজারিবাগে তখন নাম চলে হাজারিবাগ তরুণ সংঘ। এখন আসে 13 বছর বয়সে আমি সারা বাংলাদেশ ভ্রমণ, 53,000 গ্রাম বঙ্গবন্ধু কোনো নেতা যায়নি। কারণ তাহলে জেলে ছিল 24 বছরকে। এরা তো বড় বড় মিটিংয়ে ভর্তি এসে গেছে। আমি তো হাজার হাজার লাখ লোকের বাড়িতে গিয়ে 700 স্কুল, বঙ্গবন্ধু জিয়াউর রহমান দূরের কথা, স্কুল কলেজ ক্ষমতাকে মাপসেতু করেছে, আব্রাহাম লিঙ্কন করেছে, পড়েনি। বিশ্লেষণগুলি ওইভাবে নিয়ে 110টা দেশ গিয়েছি, 98 বার আমেরিকা গিয়েছি, ট্রাম্প এখনো বাংলাদেশে আছে, কানাডা গিয়েছি, আচ্ছা আচ্ছা, ইংল্যান্ড গিয়েছি, 115টা বলেছিলেন দেশ। এই যে 98 বার আমেরিকা গিয়েছি। আপনি 98 বার ইউএসএ গিয়েছেন, কানাডা, 110টা কান্ট্রিতে ভ্রমণ করেছেন, কিন্তু প্রথমে তো 115টা বলছেন। 15টাই প্লাস 5 না, সেদিনে তো সিঙ্গাপুর আমার হয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার পয়েন্ট বলি, 1987 সনে আমি পৃথিবীর শ্রেষ্ঠ যুব পদক, আপনি নিজে গিয়েছেন হাজারিবাগে জাতীয়, এটা 8 তালা বিএনপি ডবল করতে পেরেছে এখনো। আরে নুরু তো দূরের কথা, কর্ণের অলি করতে পেরেছে, এত বড় বড় দল বান্না করতে পেরেছে। ওদের চেয়ে মানুষ আমাকে বেশি চিনে। আপনি ওদের চিনে মিডিয়া পেপারে আমাকে সরাসরি ডাইরেক্ট চিনে। তো যাই হোক, আমার বন্ধু এখন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার। 53 বছর, হাজারিবাগে ভবন 8 তালা, এবং এটা আপনার 12 বছর বয়স থেকে আপনি তরুণ সংঘের সঙ্গে জড়িত, এবং বাংলাদেশের অনেক সব প্রায় সব জায়গায় আপনাকে আপনার নিদর্শন আমি নিজে দেখেছি। আমি যখন রাজশাহীতে গিয়েছি বা বিভিন্ন জেলা ভ্রমণ করেছি, আমি মানে বিস্মিত হই যে আপনার মাগুরা, যশোর, ফরিদপুর, রাজশাহী এবং সিলেট কোথায় নেই আপনার। আপনি 115টি দেশ ভ্রমণ করেছেন, 98 বার ইউএসএ ভ্রমণ করেছেন। আপনি যখন একদম 5 বছর বয়স আপনার নাম নুরুল হক বাদ দিয়ে ফজলুল হক রাখলেন, সেই বাংলাকে ফজলুল হক, আপনাকে মূল্যায়ন করে না কারা? যারা একদম ন্যূনতম বোধগম্য যাদের নেই। আপনি তো আমাদের আইডল। জি বলেন। জি বলেন। ধন্যবাদ। দেখেন 19 আবার করেছে, না হলে 1993 সালে বিশ্ব স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে আমাকে কেন প্রধানমন্ত্রী করেছে, আমি তো স্বীকার করি। 1977 সালে কমনওয়েলথের সম্মেলনে আমাকে প্রধানমন্ত্রী করেছিল। আমার পাশে জাতিসংঘের প্রেসিডেন্ট ছিলেন, মহাসচিব ছিলেন, আমি পেয়েছি। আমি এশিয়ার মাদক দ্রব্য প্রতিরোধের চেয়ারম্যান ছিলাম। আমি 1 লক্ষ ইমামকে ট্রেনিংও দিয়েছি। আমি যেটা বলবো, 1 লক্ষ ইমাম, হ্যাঁ, এই ইসলামী ফাউন্ডেশনে আমি এটা প্রথম শুরু করা। বড় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলে এই মসজিদে এদের ট্রেনিং দিয়ে এখন আমি আসতেছি বর্তমানে কিভাবে কোথায় চলে আসছি।
আচ্ছা। এখন তো আমাদের 1989 সালে আপনি কোন সম্মেলনে গিয়েছিলেন? 1993 সালে বিশ্ব স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন, যেটা জেনেভা, তার প্রধান বক্তা ছিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রতিনিধি ছিলেন, যেখানে পৃথিবীর বহু দেশের প্রধানমন্ত্রী। দর্শক মন্ডলী, আপনারা শুনে রাখবেন যে বিষয়টা কখনো শোনেননি। 1989 সালে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে উনি প্রধান অতিথি ছিলেন জেনেভায়। 1977 সালে কমনওয়েলথের সম্মেলনে উনি বক্তব্য রেখেছেন এবং 1 লক্ষ ইমামকে প্রশিক্ষণ দিয়েছেন এই ফজলুল হক। চারটিখানি কথা নয়, যার 12 বছর বয়সের তরুণ সঙ্গের জন্ম, সারা বাংলাদেশকে উনি ঢেলে সাজাতে পারতেন যদি বাংলাদেশের মানুষ তাকে প্রকৃতই মূল্যায়ন করতে পারতেন। আপনাকে আমি সময় দিচ্ছি, একটু ফোনটা আপনি নিয়ে ওটাকে কন্ট্রোল করেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন তরুণ সংঘের চেয়ারম্যান, যিনি বয়সে তরুণ না হলেও ওনার বয়স 70 কোটা পার হয়ে গেছেন। উনি বয়সে তরুণ না হলেও মনের দিক দিয়ে যথেষ্টই তরুণ এবং উনি কথা বলছেন। উনি আমাদের হট সিটে এসেছেন। উনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের 115টি দেশ ভ্রমণ করেছেন এবং উনি আমেরিকাতেই গিয়েছেন 98 বার। আর উনি যে কথাগুলি বললাম আপনারা নোট রাখতে পারেন যে বাংলাদেশের 1 লক্ষ ইমামদের প্রশিক্ষণ দিয়েছেন উনি, এবং 1977 সালে কমনওয়েলথের উনি প্রধান বক্তা ছিলেন। 1989 সালে বিশ্ব স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে উনি গিয়েছিলেন। তো সেই ফজলুল হক, তাকে আমরা হাতে পেয়েও তাকে কাজে লাগাতে পারলাম না। এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার আলোচনায় কাকে ডাকেন? আপনি এই বিশ্ববরেণ্য দার্শনিক আবু মহি মুসাকে দেখেন না, আপনি এই বিশ্ববরেণ্যের তারুণ্যের অহংকার ফজলুল হককে দেখেন না। জি ফজলুল হক ভাই বলেন। ধন্যবাদ। ঠিক আছে, ওনারা দেখবেন। আপনাকে ধন্যবাদ। আপনি মুসা ভাইকে আমাকে যে নিয়ে আসছেন, আমি ওনাকে চিনি, আপনাকেও চিনি। এখন আমি বুঝাচ্ছি, ওই যে একটু আগে বলেছিলাম বাংলাদেশ টু বাইতুল মুকাদ্দাস। আপনিও জানেন গত 1922 সালের 15 অক্টোবর রাজশাহীর বিশাল সমাবেশ থেকে আমি বলেছিলাম এই সরকার চলে যেতেই হবে এবং আগামীতে একটা বিপ্লবী সরকার আসতে হবে, সেনা সমর্থন এবং ভালো লোকদের নিয়ে। আচ্ছা, যাই হোক, 5ই আগস্ট, এটা 5 মাস আগে আমি প্রেস ক্লাবে বলেছিলাম, আগামী 5 মাসে আসিলা চলেছে। আচ্ছা আচ্ছা, তারিখটা হবে 5 তারিখ। এখন ক্লিয়ার করে দিই বাংলাদেশ সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, আমি কৃতজ্ঞ যে আমি পয়সা দিয়ে এই সংগঠনগুলি করিনি। জি জি জি, জনগণ 10, 20, 5 টাকা করে স্কুল করেছিল। হয়তো প্রাইমারি স্কুলগুলি বিভিন্ন সময় সরকারিকরণ হয়েছে। আচ্ছা, কোনো স্কুল এমপি মুক্ত হয়েছে। কতগুলো স্কুল করেছেন? 700-র মতো স্কুল, কলেজ এবং মাদ্রাসা। স্কুল, আমি নামে বলে দিচ্ছি, উল্লাপাড়া যান, সিরাজগঞ্জের জাতীয় তরুণ সংঘ বড় দিকে 3 একর জমির উপরে বানাবেন একটা বিশ্ববিদ্যালয়। রাজশাহী যান, জাতীয় একাডেমি। আপনি কি হাসপাতাল করেছেন? হ্যাঁ, যে আপনি আপনার ফোনটা কাছে রাখুন, কারণ যে কোনো সময় আপনি ব্যস্ত মানুষ, আপনাকে ফোনে মানুষ খুঁজবে, এটা স্বাভাবিক। আমি বলছিলাম কথা, ফজলুল হক উনি তরুণ সমাজের জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান। উনি 700 উপরে কলেজ, মাদ্রাসা, স্কুল করেছেন এবং সে সাথে হাসপাতাল ইকুইপমেন্টও দিয়েছেন। সেগুলো ছোট ছোট ক্লিনিক করেছেন। সেই ইতিহাসে মানে বিস্তর তথ্য রয়েছে, যেগুলো শুনলে আপনাদের বমি বমি ভাব আসতে পারে, মাথা ঘুরতে পারে, আপনারা চিন্তাই করতে পারবেন না। বাংলাদেশের মতো একটা দেশে ডক্টর ইউনূসের কথা বিশ্বব্যাপী মানুষ জানে, কিন্তু আরেকজন খ্যাতনামা একজন সাক্ষাৎ ডক্টর ইউনূস আমাদের সামনে বসে আছেন, ফজলুল হক। ফজলুল হকের এই নামকরণটা করেছেন তার 5 বছর বয়সে বাংলাদেশের শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। আপনারা এগুলো আগে কখনো শোনেননি হয়তো। আমাদের পলিটিক্স ক্লাবের এই আলোচনার টেবিলে আপনারা এগুলো জানতে পারবেন যে বিশ্বের 115টি রাষ্ট্রে পরিভ্রমণ করেছেন। ডক্টর ইউনূসও বোধহয় করেননি। আমি কথা বলছি ফজলুল হকের সঙ্গে, তরুণ সংঘের চেয়ারম্যান। তো যাই হোক, আমি সরাসরি এখন বাংলাদেশের বিষয়ে চলে যাচ্ছি। 9 মাসের এই যুদ্ধে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা আচ্ছা, 5ই আগস্ট ধরলে 6 মাস চলে গেছে। জি জি, ইতিহাস যারা জানে তারা জানে
15 সেপ্টেম্বরের পর থেকে হ্যাঁ। মুক্তিযুদ্ধের জোড়া লইয়া হয়েছে হ্যাঁ। এবং ভারত সরকার স্বীকৃতি দিয়েছে। 16 ডিসেম্বর মুক্তি হয়ে গেছে, বেশি দিন লাগেনি। জি জি ও 6 তারিখ স্বীকৃতি দিচ্ছে, জি জি 16 ডিসেম্বর। তো এটা জনগণের প্রচেষ্টা ছিল। আচ্ছা 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 ভারত হেল্প করেছে, ধন্যবাদ। আচ্ছা। কিন্তু আমি তদ্রূপ বলছি, আগামী 3 মাস এই যে এখন চলছে, হ্যাঁ জনগণকে কাঙ্ক্ষিত হ্যাঁ। বিপ্লবী সরকারটা আসবে, কেউ রুখতে পারবে না। আপনার ভবিষ্যৎবাণী অনেক ক্ষেত্রে ঘটে যায়। আমি বাস্তব সাক্ষী তার গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক হিসেবে বলতে চাই, অতীতে আপনার অনেক ভবিষ্যৎবাণী আমি দেখেছি একদম হুবহু মিলে গেছে। না হোক 5 তারিখ তো মিলে গেছে, 5 তারিখের কথা বলেছিলেন। এবং আপনি এই ভবিষ্যতের আরো 3 মাসের কাহিনী বলছেন, সেটা ভবিষ্যৎবাণী করা সেই অক্টোপাসকে হার মানিয়েছে। আমরা কথা বলছি ফজলুল হক, উনি তরুণ সংঘের চেয়ারম্যান। আমি আমার দলীয় সিদ্ধান্তে, আমার কেন্দ্রীয় কমিটির আলোচনায় বারবার আপনার কথা উঠেছে যে ওয়াই নট ফজলুল হক, কেন গ্রিন পার্টির উপদেষ্টা হচ্ছেন না? আমি বললাম যে উনি অবশ্যই আমাদের উপদেষ্টা। উপদেষ্টা পয়সা লাগে না। উপদেষ্টা যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা মনে করি যে আমাদের গ্রিন পার্টির উপদেষ্টা হিসেবে আমরা তাকে আত্মীকরণ করতে পারি, কারণ তার কাছ থেকে এখন যা নেবার সেটা ভবিষ্যতে তার শারীরিকভাবে প্রস্থান হয়ে গেলে, পৃথিবী ছেড়ে উনি চলে গেলে আমরা হয়তো এই সুযোগটা পাবো না। জি ধন্যবাদ। আপনি কি আমাদের গ্রিন পার্টির উপদেষ্টা গ্রহণ করেছেন? আপনাদের উপদেষ্টা গ্রহণ করলে পর আমাকে যে পার্টি যদি বলে, আমি কোনো পার্টিতে জয়েন করি না, কিন্তু আমি উপদেষ্টা, আমার আপত্তি নাই। ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছে আপনার সামনে বসে আছেন আবু মহিম মুসা, উনি গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। উনি দর্শনে এমন মানে মুন্সিয়ানের পরিচয় দিয়েছেন, ওয়ার্ল্ড ওয়াইড খ্যাতনামা। উনি বলছেন 5টি খ্যাতনামা রাজনৈতিক দল আমাকে তার দলে ভিড়াতে পারেনি, স্বয়ং এরশাদ পারেননি, বি চৌধুরী পারেননি, কিন্তু গ্রিন পার্টি পেরেছে। কারণ এই গ্রিন পার্টি পেরেছে এই জন্য যে গ্রিন পার্টির জন্য দোয়া রয়েছে ফজলুল হক। জি ফজলুল ভাই বলেন। আমি এখন বলছি যে বাংলাদেশ সিচুয়েশনটা খেয়াল করবে। হ্যাঁ, সংস্কার লিখছে প্রথমে, সংস্কার পরে সংবিধান, এরপরে নির্বাচন। দেশে যে সিচুয়েশন, রাজনৈতিক দল বিক্ষুব্ধ এবং তারা বিতর্কিত। জনগণ রাজনৈতিক দলকে ঘৃণা করে, রাজনীতিটাকে। আপনাদের নিয়ে এখনো ভাবে আপনার কোনো বদনাম নেই, এর ভিতরে অনেক ভালো রাজনৈতিক দলও আছে, না করবো। আমার মনে হচ্ছে এই ছাত্ররাও যে রাজনীতিতে নামতে চায়, আমার কথা না। আমি শত শত লোকের সঙ্গে সাধারণ কথা বলেছি, তেমনি ভিসি বলেন, বুদ্ধিজীবী বলেন, সাবেক সেনা প্রধান বলেন, মেয়র প্রধান বলেন, সাবেক সচিবরা, মন্ত্রীরা ভালো যারা ছিলেন, তারা বলে, পাবলিক তো বলে 6 মাসে এই ছাত্ররাও লুটপাট করেছে, এখন দল করতেছ, ভালো চোখে দেখছে না। আমি তুলতে চাই, এই সাজা দেয়, আবার আরেক বিচারপতিরা রায় দিয়ে বলল সব খালাস। তাই আমার প্রশ্ন, যদি সব খালাস থাকে বিনা দোষে, তাহলে আগের যে বিচারক অন্যায় করেছে ওদের শাস্তি দাও, এক কথা আছে, মূল কথা তুলে ধরা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জমানায় লোকজনকে বললেন তোমরা চাষ করো না। কেন? কারণ আল্লাহ তো ফসল দিবেন না, আল্লাহ তাকে জানিয়েছে। তোমরা এটা চাষ করে কোনো লাভ, তাহলে খাবো কোত্থেকে? কেন? আল্লাহ পাক আমাকে আগেই তো শস্য ভাণ্ডারগুলি সঞ্চয় করে রেখে দিয়েছি গোডাউনে, ফুটকনার উনার তো বলে আমিও বাংলাদেশে বলছি, এটা রাজনৈতিক দল করা অসম্ভব। অচিরেই বিপ্লবী একটি গ্রহণযোগ্য সরকার তৈরি হবে, ওমর ফারুকের মতো নেতা আবির্ভাব ঘটবে। উনি যখন আসবে, জাতির উদ্দেশ্যে যখন বক্তৃতা দিবে, তার পিছনে যখন 3 বাহিনী দাঁড়িয়ে থাকবে এবং দেশের ভালো ভালো গাড়ি লোকরা থাকবে। আগামী 3 মাস চলতেছে সময়টা, রোজার আগেও হয়ে যেতে পারে, রোজার ভিতর হইতে পারে। তো বলছি যেটা আমি কোটি কোটি লোক রাস্তায় নেমে পড়ে, আরে এটা চিনি তো, আরে এ তো আমার চাষ ছিল, আরে এ তো আমার গ্রামে গেছে, এ তো স্কুল করছে, এই বিল্ডিং এ প্রত্যেকটা দারোয়ান এরা চিনে।
7 শতাধিক স্কুল করেছে। লাখ লাখ কোটি লোক চলে আসবে, আরে এটা কিন্তু চিনি। হ্যাঁ, তারপরে আরো কেন খুশি হবে যখন সেই খলিফা ওমরের মতো ঘোষণা করবে বাংলাদেশে সকল ড্রাইভার, বেসরকারি যারা, সিকিউরিটি গার্ড, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর জীবন রিক্স নিয়ে ডিউটি পালন করে। আমরা চাই যে কেউ মারা গেলে সরকার থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে, সব এরা নেমে পড়বে। কারণ এর কথা জামাতা বলে নাই, ইউনুসও বলে নাই, এরা বের। আরেকটা কথা বলি, 2 কোটি প্রথম পর্যায়ে 1 কোটি বেকার যুবককে চাকরি দেওয়া হবে। বলেন কেমনে? আমরা ইনশাআল্লাহ 4 লক্ষ মসজিদে স্কুল চালু করে দেব এবং বিলিয়ন বিলিয়ন ডলারে এগুলি 5 লাখ করে লেগেছে। দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন তরুণ সংঘের, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান। এখনো তার কথার মধ্যে কি তারুণ্য দীপ্ত। উনি বাংলাদেশের এই 1 কোটি বেকারকে উনি কর্মসংস্থান দিতে চান এবং উনি বাংলাদেশের কোটি কোটি মানুষকে রাস্তায় নামাতে চান। একটাই মিশন, একটাই ভিশন। আমাকে যদি উনি পছন্দ করেন, আমি ওনার প্রধান সেনাপতি হতে চাই, ওনার পাশে থেকে এই কোটি কোটি মানুষের এই যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, না পাওয়ার, না খাওয়ার এবং তাদের যে বঞ্চনার ইতিহাসের একটা সমর শক্তি হিসেবে তার পাশে থাকতে চাই গ্রিন পার্টির চেয়ারম্যান হিসেবে। জি বলেন। ধন্যবাদ। তো এখন বিল্ডিংগুলি রয়েছে, 8টা থেকে 12টার মধ্যে প্রাইভেট স্কুল ওখানে চলবে। এই বাচ্চাকে আল্লাহ পারবি, ইংলিশ শিখবে, দাঁত মাজা শিখবে, পুষ্টিকর খাবার দেব, জাঙ্ক ফুড না, সবজি, দুধ, ডিম এবং প্রত্যেকটা। কোনো রাজনৈতিক দল না করেই আপনি আপনার তরুণ সংঘ দিয়ে করতেন? না না না, এখানে সংগঠন দরকার। সংগঠন তখন কি আমি তো বিভিন্ন, যেমন আপনি ঘোষণা করেছেন এই ধরনের কর্মসূচিতে যারা আসবে তাদের ওয়েলকাম করা হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের মাধ্যমে, কারণ তাহলে সবাই রেখে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা আগে পিপলসকে আগে বাড়াই। আচ্ছা আচ্ছা, আমরা 64 জেলার 64টা গভর্নর নেব, কোনো প্রদেশ হবে না। প্রদেশ করলে ভারত ভেঙে ফেলবে। যখন রাজনীতিবিদরা জানতে পারবেন, সরকার তথা রাজনীতি যারা নতুন করে নাম লেখাচ্ছেন সবাই যখন জানতে পারবেন যে আপনি রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে থেকে ব্যাপক জনসাধারণকে সংঘবদ্ধ করে এই দেশে মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হবে একটা। আল্লাহ কোরআনের জবাব দিয়েছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য কথা বলতেছেন, দাওয়াত দিতেই থাকুন। কিন্তু এটা কেন রাজনীতি নয়? না, আমার কথা রাজনীতি, কিন্তু দলই হয় না। একদিন হয়তো আসবে, একদিন সত্যিকার দলগুলি আবার মুক্ত হবে, সবাই যাবে। একটা তরুণ দল হলে অসুবিধা কি? ওই যে সংস্কার করি, তরুণ সংঘ কেন ওইটাই থাকবে, সমাজ সেবা। আমাকে আপনি একটু স্পেস দেন। আপনি যেহেতু গাছ থেকে ডাব পারবেন আর আপনি সেখানে দাও না নিয়ে লাঠি নিয়ে যাবেন, তা তো হবে না। আপনি রাজনীতিতে অনুপ্রবেশকে নাম দিচ্ছেন না কেন? যেন আপনার তরুণ সংঘ ভবিষ্যতে তার পরবর্তী এপিসোড তরুণ দল কেন হচ্ছে না, বা পরিকল্পনা আছে নাকি? ধন্যবাদ। না, জাতীয় তরুণ সংঘটা এই সামাজিক সংগঠনই থাকবে, এদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে এবং ডিসিপ্লিন তরুণ গড়ে উঠবে, চরিত্রবান তরুণ। তখন কি তরুণ দল হবে না? তখন ভবিষ্যতে রাজনৈতিক দল আপনারা মিলে করবেন। কিছুটা সময় দেন আমাদের সংস্কার করা। এরপরে কি হবে জানেন? প্রেসিডেন্ট পদ্ধতি, যেহেতু সংবিধান বাতিল, প্রেসিডেন্ট পদ্ধতির সরকার হবে। একজন প্রেসিডেন্ট, 2 জন ভাইস প্রেসিডেন্ট, একজন মহিলা, নারীরা উৎসাহিত হবে, 31 জনের ক্যাবিনেট, জ্ঞানীগুলি বলা। এবং আরেকটা কথা বলি, এগুলি লিস্ট আমরা তৈরি করছি। ইউনুস সাহেবের একটা বড় ভুল হয়েছে কি জানেন? মালয়েশিয়া প্রধান মাহাতির মোহাম্মদ বলেছিলেন, পাওয়ারে গেলে লিস্ট করো না, পাওয়ার আর জাগে এই তুমি কমপ্লিট লিস্ট করবা, কোথায় কাকে আর কি কি করবা। উনি তো চিনতেন না, এই এদেরকে জানতেন। আপনাকে চিনেন উনি? 15 বছর ধরে ভালো মতো চিনেন। কেন আপনাকে উপদেষ্টা পরিষদে স্থান করছেন না জানি না। আমি ওপেন প্রেস ক্লাবে বলেছি আমি পূর্ণ সহযোগিতা দিচ্ছি। এগুলি ডকুমেন্ট আছে যে আমার বিবৃতিগুলি বিভিন্ন দিকে আছে। এনিওয়ে, তবু আপনার কথা শুনছেন হাবিবুর রহমান জিন্না। জি বলেন। জিন্না ভাইকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। এখন
আমি যেটা বলতে চাচ্ছি, 64 জেলায় 64টা গভর্নর আমি খুঁজবো, 64টা ভালো লোক। আচ্ছা, রাজশাহী জেলার ভিতর আমি ওকেই দেব দায়িত্ব যাকে আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি। আবুল কাশেম ফজলুল হক আপনার নামকরণ করেছেন, আপনার মধ্যে আমি সেই স্পিড দেখতে পাচ্ছি। এবং আপনার সপ্তাহে 2 দিন করে আমি এখানে পলিটিক্স ক্লাবের আলোচনা চাই, কারণ এটা বিস্তর পরিসরে বাংলাদেশের মানুষকে বিস্তর পরিসরে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে। পলিটিক্স ক্লাবের হট সিটে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমি 1 মিনিট সময় দেব, তার আগে আমি 1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, কারণ আপনি তরুণ এখনোই আছেন এবং আর বাকি জীবন তরুণ থাকবেন। এই জন্যই আপনার তরুণ সংঘের চেয়ারম্যান আপনি যখন কথা বলেন, আপনার কথার মধ্যে যে স্ফুলিঙ্গ থাকে এবং সেই স্পিড থাকে, যে স্পিডের মধ্যে মানে সাধারণত বাংলাদেশের যে তরুণ তারা হার মানে, কারণ আপনার বয়স বাদ মেনেছে, বয়স কোনো বাধা মানেনি এবং আপনি তরুণ। এবং সেই তরুণ সংঘের, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান হিসেবে আপনি যে কথাগুলো বলছেন, আমি বিস্মিত হয়েছি, আমি হতবাক হয়েছি। আমি চিন্তা করছি যে আপনাকে পরবর্তী যে 1 মিনিট সময় দেব, এর মধ্যে আপনাকে এই ফ্রেমে আটকে রাখা সম্ভব কি না। আপনি সপ্তাহে 2 দিন আমাদের এখানে আসবেন, আপনার বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাগুলো করবেন। এবং আমি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 5টা করে ফোন আসছে আপনার যে কানেক্টিভিটি সারা বাংলাদেশে। আমি যদি ফের জন্মগ্রহণ করতাম, আপনার ঔরসে জন্মতাম। কারণ হচ্ছে যে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, আমি আমার বৃদ্ধ যারা শ্রদ্ধাস্পদ মানুষজন আছে তাদের মধ্যে 1 নম্বর জায়গা দখল করে নিয়েছে দার্শনিক আবু মহি মুসা। উনি সারা বিশ্বের শ্রেষ্ঠতম এবং সর্বশেষ দার্শনিক। আমি তারপরেই আপনাকে স্থান দিতে চাই যে আপনি 1 মিনিট সময় নিয়ে আজকে আলোচনা শেষ করবেন। ধন্যবাদ। আমি শুধু বলবো, রমজান আসতেছে, সবাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে হয়তো তোমার ফল উড়ে দিবে। আর এই মুহূর্তে দরকার ভালো ভালো লোকের সন্ধান করা। আমি আবারও বাংলাদেশ যাচ্ছি, আমি আবারও বাংলাদেশে ডিস্ট্রিক্টগুলি ঘুরে আসছি, আবার যাবো। প্রয়োজনে আমাকে নিয়ে যাবেন, ইনশাল্লাহ। আপনার মধুখালী বাড়ি, আমি পরিচয় করে দেবো বাংলাদেশের মানুষকে যে এই সেই তো ফজল হক। জি, আমি যেটা অনুরোধ করবো, কিন্তু আমি গ্রিন পার্টির পরিচয় দেবো, কোনো অসুবিধা নাই। আমি তো যে কোনো পলিটিক্যাল ফোরামে যখন আমি পরিচয় দিই, আপনি আপনার একটা পরিচয়, সেই সাথে আপনি গ্রিন পার্টির যে উপদেষ্টা সেটা বলবো। হ্যাঁ, এখন দেখেন যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশকে একটা আশা হলো আপনার দিয়ে রাখি, আমাদের রাজনৈতিক ফোরামে আমাদের কেন্দ্রে আজকেই আমরা একটা আলোচনা আছে, সেখানে আলোচনা করব যে আমি আপনাদের সম্মতির ভিত্তিতে ফজলুল হককে উপদেষ্টা করেছি এবং হোয়াই নট প্রধান উপদেষ্টা। আচ্ছা, ধন্যবাদ। জি বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, ধন্যবাদ। আমি দেশের যে অবস্থা, এখানে 24 ঘন্টা সরকার দরকার। যেমন নাইট গার্ড দেয়, প্রত্যেক ডিপার্টমেন্ট একজন চলে যাবে, আবার লোক তো অনেক আছে। অবসরপ্রাপ্ত সামরিক বেসরকারি কর্মচারীদের কাজে লাগার দরকার। ছাত্র যুবকদেরকে অচল বিলগুলি বুঝিয়ে দেন, চিনি কর, পাস কর। গভর্নমেন্ট বলবে এটা তোমরা চালো, তোমরা লাভ নাও, কিন্তু ভর্তুকি দিব না। ট্রেনগুলি, বাসগুলি ছাত্রদের নামিয়ে দেন, টাইমলি চলবে। এগুলি প্ল্যান করতে হবে। আমি আবার জানাই, সমস্ত ভালো লোকরা এখন এই জাতিকে রক্ষা করুন। আরেকটা কথা ভুলে যাবেন না, জাতীয় নেতাদেরকে ভুলে যাবেন না। কেবল জানি এই যে এরাও আমাদের জাতীয় নেতাদের নাম নিচ্ছে না। বঙ্গবন্ধু কারো কাছে বিতর্ক করতে পারে, বঙ্গবন্ধু থাকো, জিয়াউর রহমানকে খালি বিএনপি স্মরণ করে, শেরে বাংলাকে কয়জন স্মরণ করতেছে, সর্বাধিকে কয়জন স্মরণ করে। মৌলানা ভাসানী, ঢাকা নবাব সলিমুল্লাহ, কমরেড মনি সিং, কর্নেল তাহের, এদের অবদান আছে, এদেরকে আনতে হবে। তা যা হোক, সর্বশেষ বলতে চাই, আজকে লন্ডন মসজিদের ইমাম সাহেব ফোন করেছিলেন, কথা ওখানে পৌঁছে গেছে, তারা আমাকে দাওয়াত দিচ্ছে লন্ডন মসজিদে বক্তব্য দিচ্ছে। অচিরে আমরা এখন যে কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি আপনার ফোন নম্বরটা বলে দেন। 01711542916 ফোন করে। আবার আপনাকে ধন্যবাদ।
ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলোচনায় হাজির হয়ে আপনি আমাদের পলিটিক্স ক্লাবের হট সিটে বসে আলোচনা করেছেন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে একজন মহারথী মানুষকে পেয়েছি যিনি মাহেথিরের বন্ধু এবং তিনি বাংলাদেশ না সারা বিশ্বের 115টি রাষ্ট্রে ভিজিট করেছেন, 98 বার ভিজিট করেছেন আমেরিকাতে। আজকে তার সারা বাংলাদেশের 7 শতাধিক স্কুল, মাদ্রাসা, কলেজ, 4টিখানি কথা নয়, 8তলা ভবন দাঁড়িয়ে প্রমাণ করছে হাজারিবাগে যে বাংলাদেশের এমন কোনো সংগঠন, রাজনৈতিক দল নেই তাকে টপকে সে খ্যাতির শীর্ষে উঠতে পারবে। 1989 সালে উনি বিশ্ব স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন। 77 সালে কমনওয়েলথে 1 লাখ ইমামকে উনি প্রশিক্ষণ দিয়েছেন। এগুলো আমি গল্প করছি না। বাংলাদেশকে সঠিক পথে আনার জন্য এই ফজলুল হককে মূল্যায়ন করতে হবে এবং আমি ওনাকে গ্রিন পার্টির উপদেষ্টা হিসেবে পেয়ে আজকের আলোচনায় আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করব যে ওনাকে প্রধান উপদেষ্টা করা হোক এবং উনি আমার গ্রিন পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে তরুণ সংঘের যে ভিজিট, জেলা ভিজিট, সেগুলোতে আমি পর্যায়ক্রমে থাকতে চাই এবং বাংলাদেশে বহু হাসপাতাল ইকুইপমেন্ট উনি দিয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীকে মনোযোগ দিয়ে তার এই কথাগুলো শোনার জন্য আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা, পলিটিক্স ক্লাবের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।